আজ আমার বিয়ে সম্পূর্ণ হলো। সব ফর্মালিটিস শেষে বাসর ঘরে ঢুকলাম। ঢুকে দেখি দিশা বিছানার এক কোণায় ঘোমটা দিয়ে বসে আছে। দিশা হচ্ছে আমার বউ, যার সাথে এই কিছুক্ষণ আগেই আমার বিয়ে হলো। আমি দরজাটা বন্ধ করে ওর পাশে গিয়ে বসলাম। তারপর দিশাকে উদ্দেশ্য করে বললাম, ঘোমটাটা তোলো। দিশা একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি খুলবো? হ্যাঁ তুমি। এখানে আমাদের দুজন ব্যতীত কি আর কেউ আছে? না। তাহলে নিশ্চয়ই তোমাকেই বলছি। কিন্তু আগে তো আপনাকে সালাম করতে হবে। এটা বলেই দিশা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করলো। আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না। সে সালাম করে আবারও বিছানায় গিয়ে বসলো। আমিও তার পাশে গিয়ে বসলাম। দিশা নিজের ঘোমটাটা সরালো। দিশার দিকে তাকিয়ে আমি অনেক শক খেলাম, কারণ ছবিতে যতটা কালো দেখেছিলাম বাস্তবে এর চেয়েও অনেক বেশি কালো সে। বিয়ের আগে আমি সরাসরি দিশাকে দেখিনি। বাবা মা নিজে পছন্দ করেছেন দিশাকে। আমাকে অনেকবার বলেও ছিলেন বিয়ের আগে দিশাকে একবার দেখে নিতে, কিন্তু আমি রাজি হইনি। আসলে আমার এখন এসব বিয়েটে করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু বাবা মায়ের জোরাজোরিতে বিয়ে করতে বাধ্য হলাম। যখন মেয়ে দেখে এসে বিয়ে পাকাপাকি করা হলো, তখনও এত কিছু ভাবিনি। ভেবেছিলাম একটু আধটু কালো হলে কি সমস্যা, কিন্তু বাস্তবে যে দিশা দেখতে এত কালো হবে সেটা ছিল আমার কল্পনার বাহিরে। আমি বরাবরই ফর্সা রঙের একটা ছেলে, কিন্তু আমার বউ এত কালো হবে এটা ভাবতেই আমার মেল ইগো কাজ করতে লাগলো। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে শান্ত গলায় বললাম, দেখো দিশা, আমার সাথে যে তোমার কোনো দিক থেকেই যায় না সেটা তুমিও জানো, আমিও জানি। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি। জি, বুঝতে পারছি। আপনি কত ফর্সা এবং সুন্দর একজন মানুষ, আর আমি কত কালো একটা মেয়ে। তবুও আপনি আমাকে বিয়ে করেছেন, এজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। দেখো দিশা, আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো না। মানে? বাবা তো আমাকে বলেছিল আপনি নিজে আমাকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছেন। তাহলে কি আপনি আমাকে পছন্দ করেন না? কে বলল তোমাকে আমার পছন্দ না? অবশ্যই পছন্দ করে, কিন্তু তুমি একবার নিজেকে দেখো আর একবার আমাকে দেখো। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, যে আমাদের এই সম্পর্ক টিকবে না? এই বিয়ের কোনো মানে নেই? সম্পর্ক কেন টিকবে না? অবশ্যই টিকবে, যেহেতু বিয়ে হয়েছে। কিন্তু আমাদের মাঝে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক থাকবে না। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা। না, আমি ঠিক আপনার কথা ভালোভাবে বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? দেখো দিশা, তোমাকে বিয়ে যেহেতু করেছি, তাহলে সংসার তো অবশ্যই করব। আমি তোমাকে কখনো ডিভোর্স দিব না, কারণ আমি নিতান্তই বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি। এই মুহূর্তে আমার কাছে আর কোনো অপশান ছিল না বলেই তোমাকে বিয়েটা করা। কিন্তু আমি এখনই তোমার সাথে স্বামী স্ত্রী যে সম্পর্ক সেটা চালিয়ে যেতে পারবো না, যতদিন না আমি নিজ থেকে তোমার প্রতি ভালোবাসা অনুভব করছি। তার মানে কি আমাকে আপনার জন্য অপেক্ষা করতে হবে, এটাই তো? হয়তো। দিশা, আমি জানি এটা তোমার কাছে মেনে নেওয়াটা খুবই কষ্টকর, কিন্তু আমারও কিছু করার নেই। প্রত্যেকটা মানুষেরই তার জীবন সঙ্গীকে নিয়ে অনেক ধরনের এক্সপেকটেশন থাকে, তেমনি আমারও আছে। কিন্তু তোমার মধ্যে আমার এক্সপেকটেশনগুলোর মধ্যে কোনোটাই নেই। তাই যতদিন না আমি তোমার মধ্যে সেই এক্সপেকটেশনগুলো খুঁজে পাচ্ছি, ততদিন তোমাকে অপেক্ষা করতে হবে। ব্যাস, এইটুকু কথার জন্যে আপনি এত নার্ভাস ছিলেন? কোনো ব্যাপার না, সবারই একটা নিজ নিজ এক্সপেকটেশন থাকে, আপনারও আছে, যেটা আপনি আমার মধ্যে খুঁজে পাননি। এখন আপনি আমার মধ্যে সেগুলো খুঁজতে থাকুন। তারপরও যদি আমার মধ্যে কিছুই খুঁজে না পান, তখন তো আমার আর কিছুই বলার নেই। কিন্তু এখন আপনি আমাকে যেহেতু সুযোগ দিয়েছেন, আমি এর জন্য অনেকটাই খুশি। তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি দিশার মুখে এমন কথা শুনে অনেকটাই অবাক হলাম।
কারণ সাধারণত এত কিছু শোনার পর বেশিরভাগ মেয়েরই এত স্বাভাবিক থাকার কথা না, কোনো না কোনো প্রতিক্রিয়া অবশ্যই দেখানোর কথা। কিন্তু সেই জায়গায় দিশা খুবই শান্তভাবে সবটা মেনে নিচ্ছে, যেন মনে হচ্ছে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তোমাকে দেখে খুব অবাক হচ্ছে, বড্ড ধৈর্যশীল মেয়ে তো তুমি। আমি তোমাকে এত কথা বললাম আর তুমি উল্টো আমাকে ধন্যবাদ দিচ্ছ। যে ধন্যবাদ পাওয়ার যোগ্য তাকে তো ধন্যবাদ দিতেই হবে, তাই না? তো অনেক রাত হয়েছে, এবার ঘুমান। তুমিও ঘুমাও। আমি বালিশ নিয়ে সোফায় চলে যাচ্ছি, আপনি বিছানায় ঘুমান, কোনো সমস্যা নেই। আরে আরে না, কি করছো তুমি? আমি বলেছি যে আমাদের মাঝে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। তার মানে এই না যে তোমাকে সোফায় শুতে হবে। আর আমি এতটাও খারাপ না যতটা ভাবছো। তুমি বিছানায় শুতে পারো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে বিছানাতেই শুয়ে পড়ছি, মাঝখানে কোলবালিশ দেব? আমি তো কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। এখন বাকিটা তোমার ইচ্ছে। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি মাঝখানে কোলবালিশ রাখছি। আচ্ছা দিশা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আপনি প্রথম ছেলে যে আমাকে একথা জিজ্ঞেস করেছেন। মানে বুঝলাম না। মানে বাকিরা তো আমার কালো চেহারা দেখেই ভেবেছি আমি অশিক্ষিত, তাই আমাকে একথা জিজ্ঞেস করার প্রয়োজনই বোধ করেনি। জিজ্ঞেস না করার কি আছে এতে? তোমার বাবা এত ধনী একজন মানুষ, উনি তো অবশ্যই তোমাকে পড়াশোনা করিয়েছেন, তাই না? এটাতে এত আশ্চর্যের কি আছে? আমি MBBS পাশ করেছি, আপাতত একজন জুনিয়র ডাক্তার হিসেবে সরকারি হাসপাতালে প্র্যাকটিস করছি। জবটা পার্মানেন্ট হলেই ট্রান্সফার হয়ে যেতে পারে, তাই ভাবছি আমি আর জবটা কন্টিনিউ করব না। কিন্তু কেন জব কন্টিনিউ করবে না কেন? অবশ্যই তুমি জব করবে, আমার এতে কোনো সমস্যা নেই। কারণ জবটা পার্মানেন্ট হয়ে গেলে তো আমার ট্রান্সফার হয়ে যেতে পারে। তাতে কি, ট্রান্সফার হয়ে গেলে না হয় আমিও তোমার সাথে চলে যাব, সমস্যা কোথায়? নাকি নেবে না আমায়? কেন নেব না, অবশ্যই নেব, আপনাকে না নিলে আর কাকে নেব? অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। কিন্তু আমি এটাই বুঝতে পারলাম না যে যেই মেয়েটাকে আমি এত অপছন্দ করেছিলাম সেই মেয়েটার সাথে আমি এত কথা কিভাবে বললাম। মানতে হবে মেয়েটা অনেক কিউট আর ধৈর্যশীল, নয়তো এত ভালোভাবে এত ধৈর্য নিয়ে আমার সাথে কথা বলতে পারতো না, আর এই সব কিছুকে এত ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো না। পরের দিন সকালে উঠে আমি গোসল সেরে চলে গেলাম ব্যাংকে। লোনের টাকাগুলো ফেরত দেওয়ার পর ফ্ল্যাটটা পার্মানেন্টলি আমাদের হয়ে গেল। বাসায় এসে বাবা মা আর দিশাকে এই খবরটা জানালাম। সবাই খবরটা শুনে খুশি হলো। এর পরের দিন আমরা দিশাদের বাড়িতে গেলাম। ওখানে গিয়ে 2-3 দিন থাকার পর একদিন দিশার বাবা আমাকে বললেন আমি যেন তার কোম্পানিতে জয়েন করি, কারণ ওনাদের একটাই মেয়ে, কোনো ছেলে নেই, আর ওনারও বয়স বেড়েছে, যার কারণে সব কিছু দেখাশোনা করা ওনার পক্ষে সম্ভব নয়। দিশাও আমাকে অনেক জোর করলো, তাই আমিও রাজি হয়ে গেলাম। বাসায় ফেরার কিছুদিন পর আমি দিশাদের কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করলাম। প্রতিদিন সকালবেলা কাজে চলে যাই আর বাসায় ফিরতে ফিরতে 10টা কি 11টা বেজে যায়। কিন্তু এ নিয়ে দিশা আমাকে কোনোদিনও কোনো কথা বলেনি। উল্টো আমার জন্য রাতে না খেয়ে থেকে খাবার নিয়ে বসে থাকতো, কিন্তু আমি সবসময় ওকে এড়িয়ে চলার চেষ্টা করি। আমি সকালবেলা কাজে যাওয়ার আগে সে নাস্তা বেড়ে দেয়, আমি চুপচাপ খেয়ে নেই। ওকে একবার জিজ্ঞেসও করি না যে ও খেয়েছে কিনা বা খাবে কিনা। আবার রাতে বাসায় ফিরে নিজের মতো থাকি। আমি ফ্রেশ হয়ে আসতে আসতে ও খাবার দিয়ে দেয়, আমি খেয়ে নিই। ওকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করি না। আমি রাতে ওকে খেতে ডাকি না বলে ও অনেক রাতেই না খেয়ে ঘুমিয়ে যায়। এসব তো আর আমি জানতাম না, আর আমি ওকে তেমন গুরুত্বও দিতাম না। দেখতে একটু কালো বলে মেয়েটা আমার কাছে কোনো গুরুত্বই পায় না। একদিন সকালবেলা উঠে দেখলাম দিশা এখনও ঘুম থেকে ওঠেনি। মনে মনে বিরক্ত হয়ে ওকে ডাকতে লাগলাম, কিন্তু দিশা সাড়া দিচ্ছে না বলে ওর গায়ে হাত দিয়ে
ওকে ডাকতে গেলাম, কিন্তু তখনই আমি চমকে গেলাম। ওর গা অনেক গরম ছিল, পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আমি গালে হাত দিয়ে ওকে অনবরত দিশাকে ডাকতে লাগলাম, কিন্তু দিশা কোনো সাড়া দিচ্ছে না। তার মানে ও সেন্সলেস হয়ে গেছে। আমি ওর চোখে মুখে পানি ছিটে দিলাম, কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় আমি দিশাকে কোলে করে হাসপাতালের দিকে ছুটলাম। তারপর ওকে গাড়িতে এনে বসিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর কল করে দিশার বাবাকে খবর দিলাম। সত্যি বলতে এই মুহূর্তে দিশার জন্য আমার খুব চিন্তা হচ্ছে, খুব ভয় হচ্ছে। যদি ওর কিছু হয়ে যায় তাহলে কি হবে? কিছুক্ষণ পর ডাক্তার আমাকে ওনার কেবিনে ডাকলেন। আমি ডাক্তারের কেবিনে গেলাম। ডাক্তার আমাকে বললেন, আপনি তো রোগীর হাজব্যান্ড হন, রাইট? ইয়েস স্যার, আমি দিশার হাজব্যান্ড তুর্য। আমার ওয়াইফ এখন কেমন আছে স্যার? মিস্টার তুর্য, আপনি এতটা ইরেসপন্সিবল কিভাবে হতে পারেন? ইরেসপন্সিবল মানে? বুঝলাম না স্যার। তা নয় তো কি, উনি যে ঠিক মতো খাওয়া দাওয়া করে না তা কি জানেন আপনি? আল্লাহ জানে উনি কতদিন যাবৎ দিনে একবেলা খেয়ে থেকেছে। তাছাড়া ওনার পেটে একটা টিউমার পাওয়া গেছে, আর সেটার জন্য অপারেশন করতে হবে। কিন্তু ওনার যে অপারেশনটা করব তারপর যে উনি সুস্থ হবে, ওনার তো সেই ইন্টারনাল শক্তিটাই নেই। কি টিউমার? আমি তো জানতাম ও কখনো না খেয়ে থাকে না। আমি সকালে অফিসে চলে যাই, আবার রাতে আসি। এর মধ্যে এসবের কোনো খোঁজ নেইনি কখনো, তাই আমি তেমন খেয়াল রাখতে পারিনি স্যার। শুনুন মিস্টার তুর্য, শুধু 3 বার কবুল বলে বউকে ঘরে এনে ভাত কাপড় দিলেই কেউ স্বামী হয়ে যায় না। যোগ্য স্বামী হওয়ার জন্য স্ত্রীর পর্যাপ্ত খেয়াল রাখতে হয়, তাকে খুশি রাখার চেষ্টা করতে হয়, সে কি পছন্দ করে না করে তা জানতে হয়, তাকে আদর্শ হাক করতে হয়। এসবের কোনটা তো মনে হয় আপনি করেন না। কেয়ার করতে শিখুন মিস্টার তুর্য, নয়তো পরে হারিয়ে ফেললে আফসোস করবেন। আই অ্যাম রিয়েলি সরি স্যার। এমন আর কখনো হবে না। আমি এখন থেকে সবসময় দিশার খেয়াল রাখব। আমি চাইলে এই কথাগুলো আপনার শ্বশুর আর আপনার বাবার সামনে বলতে পারতাম, কিন্তু বলিনি। কারণ সেটা করলে আপনি সবার কাছে ছোট হতেন, আর আপনার শ্বশুরও অনেক কষ্ট পেতেন। উনি হয়তো ওনার মেয়েকে আপনার কাছে আর কখনোই দিতে চাইতেন না, আর আপনি আপনার স্ত্রীর খেয়াল রাখার সুযোগটুকুও পেতেন না। এই জন্য আপনাকে ধন্যবাদ স্যার, কিন্তু ব্যাপারটা আপনি যেভাবে ভাবছেন আসলে তেমন না। থামুন, আমি আপনাকে আর আপনার স্ত্রীকে দেখেই বুঝতে পেরেছি যে আপনাদের মধ্যে আসলে কি সমস্যা। এই যুগে দাঁড়িয়ে আপনি এখনো কালো চামড়া সাদা চামড়ার পেছনে ছুটছেন, এটা ভেবেই আমার কেমন লাগছে। এই সমাজে কালো রঙের মেয়ে যদি অবহেলা করার কারণে অসুস্থ হয়, তাহলে সবাই প্রথমে ভাবে তার স্বামীর অবহেলার কারণেই এই অবস্থা হয়েছে। এটা হয়তো কমন, কিন্তু কখনোই সঠিক না। আসলে স্যার, মিস্টার তুর্য, গায়ের রঙের উপর কখনোই একটা জীবন নির্ভর করতে পারে না। কালোই জগতের আলো। স্ত্রীকে ভালোবাসতে চেষ্টা করুন, দেখবেন তার চেয়ে সুন্দর আপনি আর কাউকে পাবেন না। ভালোবাসার জন্য কারণ না খুঁজে তাকে বিনা কারণে ভালোবাসতে শিখুন। আপনি আমার মাথা থেকে অনেক বড় একটা বোঝা নামিয়ে দিলেন স্যার। অনেক কনফিউশন সব ক্লিয়ার করে দিলেন। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার স্ত্রীকে ভালোবাসার কারণ খুঁজে পেতাম না, তাই ভালোবাসতে পারতাম না। কিন্তু আজকে বুঝতে পারলাম ভালোবাসার জন্য আসলে কোনো কারণ লাগে না। ইউ আর ওয়েলকাম। নাও গো অ্যান্ড মিট উইথ হার। আপনাদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা থাকলো আমার। আজকে আপনি শুধু একজন ডাক্তার নয়, বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছেন। আরে ব্যাপার না, যাওয়ার আগে আমার কাছ থেকে ওনার রিপোর্ট আর প্রেসক্রিপশন নিয়ে যাবেন। তাছাড়া ওনার টিউমারের অপারেশনটাও 1 মাসের মধ্যেই করাতে হবে, তাই ওনার একটু খেয়াল রাখবেন বেশি করে। অবশ্যই স্যার, কিন্তু একটা কথা, দিশার টিউমারটা বেশি হার্মফুল না তো? মানে ভয়ের কিছু নেই তো? না না, চিন্তা করবেন না। ওনার জ্বর কমুক, শরীরে একটু শক্তি জোগাড় করুক, তারপরই অপারেশন করে ফেলবো। ঠিক আছে স্যার, থ্যাঙ্কস। আমি তাহলে এখন দিশার সাথে দেখা করতে গেলাম।
হ্যাঁ যান। তারপর আমি কেবিন থেকে বেরিয়ে দিশার কাছে গেলাম। ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এখন গভীর ঘুমে আছে। যদি আজকে ওর কিছু হয়ে যেত তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। এই প্রথম দিশাকে দেখে আমি ভালোবাসা অনুভব করছি। এই মেয়েটা আমার জন্য এত কষ্ট সহ্য করেছে, কিন্তু কোনোদিন আমাকে মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলেনি। এসব ভেবে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি আমার হাত দুটো দিয়ে দিশার একটা হাত জড়িয়ে ধরলাম আর সেই হাতে চুমু খেলাম। তারপর দিশার কপালে যখন একটা চুমু দিলাম তখনই দিশার ঘুম ভাঙল। আমি ঠোঁটের কোণে হাসি নিয়ে দিশাকে বললাম, কি ম্যাডাম, ঘুম ভাঙল তাহলে? আরে আপনি আপনি আমার আগেই উঠে গেছেন। আজকে উঠতে দেরি হয়ে গেল তাই না? সরি, আপনি সরুন, আমি আপনাকে নাস্তা বানিয়ে এনে দিচ্ছি। আমাকেও তো হাসপাতালে ডিউটিতে যেতে হবে। আরে আরে আস্তে, আর তুমি এখন অলরেডি হাসপাতালেই আছো। কি? কিন্তু কেন? আর এটা তো আমার হাসপাতাল না, কোথায় আছি আমি? তুমি এখন একটা প্রাইভেট হাসপাতালে আছো। হঠাৎ হাসপাতালে কেন? তোমার জ্বর হয়েছিল তাই। সকালে সেন্সলেস অবস্থায় পড়েছিলে, আর আমি তো তোমার স্বামী হই, তাই আমাকেই তোমায় কোলে করে হাসপাতালে আনতে হয়েছে। কি? আপনি আমাকে হাসপাতালে এনেছেন? আমাকে কোলে তুলেছিলেন আপনি? কেন, তাতে কি কোনো সমস্যা আছে তোমার? আমার বউ, আমি যখন ইচ্ছে কোলে নিব, যখন ইচ্ছে কিস করব, তাতে তোমার কি? কি বলছেন আপনি এসব? আমাকে একটা চিমটি কাটুন তো, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হবে না কেন আবার? আমার শ্যাম সুন্দরী, আমি তোমার প্রেমে পড়ে গেছি গো, ভালোবাসি তোমাকে আমি। দিশা চুপ। কি হলো, এমন চুপ কেন? আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি, খুব ভালোবাসি। একমাত্র এই কালো রঙের জন্য এতদিন আপনার থেকে আমায় দূরে থাকতে হয়েছে। তারপর দিশা আরও বলল, শুধু এই অপেক্ষায় ছিলাম যে কবে আপনি আমাকে আমার এই কালো রঙের সাথেই গ্রহণ করে নেবেন। এখন আমার আর কোনো অভাব নেই, আমি পূর্ণ। ধুম করে বেড থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কথাগুলো বলল দিশা। আমি দিশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তারপর আমি দুষ্টুমি করে দিশার কানের কাছে গিয়ে বললাম, ও হ্যালো মিস, এখনই কিসের পূর্ণ? এখনও তো আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার বাকি আছে, তাই না? ফাজিল বেটা একটা, এতদিন আমাকে দূরে সরিয়ে রেখে আজকে যখন আমি অসুস্থ তখন এসেছে বাচ্চার কথা বলতে। সরি পাখি, আর কখনো তোমায় দূরে রাখবো না, সবসময় তোমাকে আমার কাছাকাছি রাখবো। দিশা আমাকে জড়িয়ে ধরেছিল, তখনই ডাক্তার ভেতরে ঢুকলেন। আমি আর দিশা অপ্রস্তুত হয়ে একে অপরকে ছেড়ে ঠিকমতো বসলাম। এই মুহূর্তে ডিস্টার্ব করার জন্য সরি গ্যাস, কিন্তু কি করার, আসতে তো হবেই। আরে সমস্যা নেই স্যার, বলুন আপনি। ডাক্তার দিশাকে উদ্দেশ্য করে বলল, মিসেস দিশা, কেমন আছেন এখন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শুনেন, আপনি একটু ফিজিক্যালি স্ট্রং হলেই আপনার একটু অপারেশন করতে হবে। অপারেশন? কিন্তু কেন? কোনো সমস্যা ধরা পড়েছে কি আমার? হ্যাঁ, ওই ছোট একটা টিউমার ধরা পড়েছে, অপারেশন করলেই ঠিক হয়ে যাবে, জাস্ট কিছুদিন রিল্যাক্স করতে হবে। অতঃপর পরের দিনে দিশাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। আমি দিশার খুব খেয়াল রাখতে লাগলাম। ওকে ঠিকমতো খাওয়ানো, গোসল করানো, সব কাজ আমি একাই করেছি। এই ঘটনার প্রায় 10 দিন পর দিশার অপারেশন করানো হলো। অপারেশনের পর দিশা প্রায় অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। এই দুর্বলতা থেকে রিকভারি করতে দিশার যে কয়দিন সময় লেগেছিল সেই কয়দিন আমি আর অফিসে গেলাম না, বাসাতে থেকেই দিশার যত্ন নিচ্ছিলাম। অপারেশনের 15 দিন পর একদিন রাতে আমি দিশাকে শুইয়ে দিচ্ছিলাম। যখন আমি দিশার দিকে ঝুঁকে দিশার গায়ে চাদর দিয়ে দিচ্ছিলাম তখন দিশা আমার শার্টের কলার ধরে আমাকে কাছে টেনে বলল, আমার প্রতি কি আপনি এখনো ভালোবাসা অনুভব করছেন না? খুব করেই অনুভব করছি। আমাকে কি কাছে পেতে মন চায় না? চাই,
খুব বেশি মন চাই, আদর করতে মন চাই। তাহলে আদর করেন না কেন? কেউ কি বেঁধে রেখেছে? না, বেঁধে রাখনি, কিন্তু ডাক্তার বলেছেন তোমার অপারেশনের কাটা জায়গা ঠিকমতো শুকানোর আগে যেন আমরা এসবে না জড়াই। এতে তোমার পেটের উপর চাপ পড়ে ইন্টারনাল ব্লিডিং হতে পারে। অনেক বেশি বোঝেন। আপনি ভুলে যাচ্ছেন আমি নিজেও একজন ডাক্তার। কিচ্ছু হবে না। নো, এই ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে চাই না দিশা। চুপচাপ ঘুমাও এখন। আমি ঘুমাবো না, প্লিজ। আপনাকে কাছে পেতে মন চাচ্ছে আমার। দিশা, একদমই না। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না। আমি আর কথা শেষ করতে পারলাম না, তার আগেই দিশা আমার ঠোঁটজোড়া নিজের দখলে করে নিল আর আমার হাত নিয়ে ওর বুকের উপর রেখে দিল। দিশা আমাকে এমনভাবে সিডিউস করায় আমি আর নিজেকে আটকাতে পারলাম না। ধীরে ধীরে আমিও ওকে নিজের করে নিলাম। ওর পুরো গায়ে আমার ভালোবাসার ছোঁয়া দিতে লাগলাম। দিশা স্বস্তিতে আমাকে আরও শক্ত করে নিজের কাছে টেনে নিল। আস্তে আস্তে একসময় আমাদের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে গেল। তারপর কেটে গেল 3 মাস। একদিন আমি অফিস থেকে এসে দেখলাম ফ্লোরটা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। দেখে মনটা খুশি হয়ে গেল। গোলাপের পাপড়িগুলো আমাদের রুমের দিকেই যাচ্ছে। আমি রুমে গিয়ে দেখি পাপড়ি দিয়ে গোল করে সাজানো একটা জায়গায় প্রেগনেন্সি কিট। আমি কিটটা হাতে তুলে নিলাম। ইটস পজিটিভ। আমি খুশিতে দিশার দিকে তাকালাম। তারপর দিশাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। দেখতে দেখতে কেটে গেল আরও মাস। আজকে দিশার ডেলিভারি। অনেকক্ষণ যাবৎ কেবিনের বাইরে দাঁড়িয়ে আছি। খুব চিন্তা হচ্ছে ওকে নিয়ে। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ বের হয়ে আসলো। ডাক্তার এসে আমাকে জানালো আমার মেয়ে হয়েছে। তারপর আমাকে কোলে এনে দিল। একদমই আমার মতো হয়েছে, আর চোখগুলো মায়ের। আমি ওর কপালে একটা চুমু এঁকে দিলাম। একটু পর দিশাকে কেবিনে নিয়ে আসা হলো। আমি সেখানে গেলাম। তারপর বাবুটাকে দিশার পাশে শুয়ে দিয়ে বললাম, আজ থেকে পরিপূর্ণ দিশা। আমাদের সকল চাওয়া পাওয়া এখন তাকে ঘিরেই। হ্যাঁ, এখন থেকে শুরু হবে আমাদের আরেকটা নতুন অধ্যায়, যেখানে শুধু তুমি, আমি আর আমাদের এই ছোট্ট রাজকন্যা থাকবে। এখন তো মেয়েকে পেয়ে আমাকে ভুলে যাবেন। কে বলেছে তোমায়? তোমাকে এখন থেকে আরও বেশি বেশি ভালোবাসবো, আর আমার মেয়েকেও। তারপর আমি দিশার কপালে আলতো করে একটা চুমু দিলাম। আসলে ভালোবাসা কখনো চামড়া দেখে হয় না। ভালোবাসা হয় দুটি মনের মিলনে। আর মন দেখে ভালোবাসলে সেখানে চামড়ার কোনো ভেদাভেদ থাকে না। তাই গায়ের রং নয়, বরং মন দেখে ভালোবাসুন এবং ভালোবাসাকে সম্মান করতে শিখুন। তো বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।